আমরা আজকের ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে বায়ুপুঞ্জের উৎস অঞ্চল। বায়ুপুঞ্জ নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও দিয়েছি এবং এই ভিডিওতে আমরা বেসিক্যালি ফোকাস করব যে বায়ুপুঞ্জের উৎস অঞ্চল, তার শ্রেণীবিভাগ, এই জিনিসগুলো। তাহলে চলো দেখে নিই। পৃথিবীর যে অঞ্চলে বায়ুপুঞ্জ মোটামুটি একই রকমের তাপমাত্রা টেম্পারেচার ও একই রকমের আর্দ্রতা অর্জন করে হিউমিডিটি তারা গেইন করে, অর্জন করে, সেই অঞ্চলগুলোকে আমরা কি বলবো? বায়ুপুঞ্জের উৎস অঞ্চল। দ্যাট মিনস দ্য সোর্স রিজন অফ ইয়ার মাস। আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট। নেক্সট দেখো, আমরা যে দুটো বৈশিষ্ট্য বায়ুপুঞ্জের উৎস অঞ্চলে থাকা প্রয়োজন সেই দুটো বৈশিষ্ট্যের কথা বলবো। নাম্বার 1 বৈশিষ্ট্য হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগ মোটামুটি একই পদার্থ দিয়ে গঠিত হবে। হোমোজেনিটি অফ দ্য সারফেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন দিস কেসেস। যেমন কীরকম দেখো, যে নিচের যে ভূপৃষ্ঠটা, যেটা আমরা হোমোজেনিটি বলছি, একই রকম বলছি, সেটা হয় সমুদ্র বা মহাসমুদ্র হতে পারে, সি অ্যান্ড ওশন যেটাকে আমরা বলছি, অথবা সেটা বিশাল বনভূমি হতে পারে, একটা লার্জ ফরেস্ট এরিয়া হতে পারে। তাহলে কি হয়ে যাবে? নিচের যে অঞ্চলটা, যে ভূপৃষ্ঠটা, সেটা একই রকম হবে। অথবা নিচের অঞ্চলটা যদি ডেজার্ট হয়, সেটা যদি মরুভূমি হয়, সেটাও হতে পারে। অথবা বিশাল বরফাচ্ছাদিত অঞ্চল যদি হয়, একটা লার্জ আইস সিট যদি নিচে থাকে, তাহলে কি হবে? সেই অঞ্চলটা একই রকম হবে। তাহলে এই তো গেল বায়ুপুঞ্জের উৎস অঞ্চলের 1 নম্বর বৈশিষ্ট্য। নেক্সট যেটা 2 নম্বর বৈশিষ্ট্য, যেটা ভীষণ ভাইটাল, সেটা একটু দেখে নিই আমরা। এখানে বায়ুপুঞ্জের উৎস অঞ্চলে বায়ুর গতিবেগ কিন্তু বেশি হলে হবে না। বায়ুর গতিবেগ কী হতে হবে? এখানে কম থাকা প্রয়োজন। এর ফলে একই পদার্থ বা সমপদার্থ দিয়ে গঠিত ভূপৃষ্ঠের যে উত্তাপ, আর্দ্রতা টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি, তার উপরিস্থ বায়ুতে পরিবাহিত হওয়ার সুযোগ পায়। এবার তোমাদের মনে একটা স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে এই উৎস অঞ্চলটা, সোর্স রিজনটা বায়ুপুঞ্জকে ইয়ারমাসকে কত দূর গভীরতা পর্যন্ত প্রভাবিত করতে পারে? এর উত্তরে আমরা বলবো যে এটা কিন্তু অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। নাম্বার 1, সেটা হচ্ছে উৎস অঞ্চলে বায়ুর অবস্থানের স্থায়িত্বের উপর কিন্তু এটা ভীষণভাবে ডিপেন্ড করে। এবং নেক্সট কিসের উপর ডিপেন্ড করে? বায়ু ও উৎস অঞ্চলের তাপের ব্যবধানের উপর ডিপেন্ড করে। দেখো, তোমরা জিনিসটা ভালোভাবে বোঝার জন্য এইভাবে একটু কল্পনা করো যে ফার্স্ট তুমি ধরে নাও যে নিচে একটা উৎস অঞ্চল রয়েছে এবং সেই উৎস অঞ্চলের যে বায়ুটা রয়েছে সেটা উৎস অঞ্চলের বায়ুর থেকে শীতল। তাহলে উৎস অঞ্চলের থেকে যদি ওই বায়ুটা শীতল হয়, তাহলে কি হবে? নিচে উত্তাপটা ধীরে ধীরে ওই বায়ুপুঞ্জের মধ্যে সঞ্চালিত হবে। বায়ুটা কী হয়ে যাবে? উত্তপ্ত হয়ে পরিচলন স্রোতের সৃষ্টি করবে। ফলে উৎস অঞ্চলের উত্তাপ ও আর্দ্রতা অনেক দূর পর্যন্ত উপরের দিকে পরিবাহিত হবে। হ্যাঁ, এবার তোমরা বলবে যে হ্যাঁ, এটার উল্টোও তো হতে পারে। হ্যাঁ, অবশ্যই এটার উল্টো হতে পারে। তো অপরদিকে অন্য একটা ঘটনা ঘটে, সেটা তোমাদেরকে আমি বলি। যে প্রথম অবস্থায় বায়ু যদি উৎস অঞ্চলের চাইতে উষ্ণ থাকে, তাহলে কি হবে? তাহলে বায়ুটা নিচের দিক থেকে শীতল হতে থাকবে। শীতল বায়ু ভারী ও প্লবনশীল বলে উৎস অঞ্চলের উত্তাপ ও আর্দ্রতা, এর যে প্রভাবটা, সেটা বায়ুর নিচের স্তরের মধ্যেই সীমিত থাকবে, তাই নয় কি? এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়ুপুঞ্জের উৎস অঞ্চলের শ্রেণীবিভাগ। দেখো, বায়ুপুঞ্জের উৎস অঞ্চলকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি উৎস অঞ্চল, যেটাকে আমরা বলি যে প্রাইমারি সোর্স রিজন, মানে প্রাথমিক উৎস অঞ্চল তোমরা বলতে পারো বাংলাতে। এবং সেকেন্ড হচ্ছে যে সেকেন্ডারি সোর্স রিজন, যেটাকে আমরা বলি গৌণ উৎস অঞ্চল। তাহলে দেখো, প্রশ্ন হচ্ছে যে হুইচ এরিয়া শুড বি কনসিডার্ড অ্যাজ এ প্রাইমারি সোর্স রিজন অ্যান্ড হুইচ এরিয়া শুড বি কনসিডার্ড অ্যাজ এ সেকেন্ডারি সোর্স রিজন। লেটস টক অ্যাবাউট ইট। প্রাইমারি সোর্স রিজন, এটা নিয়ে আমরা ফার্স্টে বলি। দেখো, বিরাট বরফ ঢাকা একটা প্রান্তর, যেটা তোমরা মেরু প্রদেশ বলতে পারো। একটা সুবিশাল মরুভূমি, সাধারণত ক্রান্তীয় তৃণভূমি তোমরা এটা ধরতে পারো। এবং বিস্তৃত বনভূমি, যেমন তাইগা, সেলভা, এগুলিকে আমরা কি বলবো? প্রাইমারি সোর্স রিজন বা প্রাথমিক উৎস অঞ্চল। যেমন ধরো, তোমাদেরকে একটা উদাহরণ দিই। যেমন হাওয়াই দ্বীপের কাছে প্রশান্ত মহাসাগর,
সাহারা মরুভূমি, সাইবেরিয়ার অভ্যন্তরভাগ, বারমুডা দ্বীপের কাছে ক্রান্তীয় আটলান্টিক মহাসাগর, এগুলো সবই কিন্তু প্রাইমারি সোর্স রিজন অফ ইয়ার মাস। গট মাই পয়েন্ট? নেক্সট চলো আমরা সেকেন্ডারি সোর্স রিজন বা হচ্ছে গৌণ উৎস অঞ্চল নিয়ে আলোচনা করি। এই অঞ্চলগুলি তুলনামূলক সংকীর্ণ এবং এর উপর দিয়ে বাতাস ধীরে প্রবাহিত হয়, অর্থাৎ খুব বেশি জোরে কিন্তু বাতাস এর উপর দিয়ে প্রবাহিত হয় না, ফলে অল্প সময়ে বায়ুপুঞ্জ পরিপূর্ণতা পায়। তোমরা আগেই দেখেছ যে যদি বাতাসটার গতিবেগ খুব বেশি না হয় তাহলে কিন্তু বায়ুপুঞ্জটা পরিণতা পাবে খুব তাড়াতাড়ি। এবার তোমরা যদি বলো যে এটার উদাহরণ কি হবে, এটার উদাহরণ দেখো, সাইবেরিয়া ও কানাডার মধ্যবর্তী উত্তর আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে গৌণ উৎস অঞ্চল। আরও যদি আমরা এক্সাম্পল ধরি, সেটা হচ্ছে মরুপ্রায় দক্ষিণ পশ্চিম আমেরিকা যুক্তরাষ্ট্র, এটাও কিন্তু সেকেন্ডারি সোর্স রিজনের মধ্যেই পড়বে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বায়ুপুঞ্জের উৎস অঞ্চলের শ্রেণীবিভাগ যদি আমরা করি, তাকে কিন্তু দুটো শ্রেণীতে ভাগ করা হয়। বায়ুপুঞ্জের উৎস অঞ্চলের শ্রেণীবিভাগ তাহলে কি দাঁড়ালো, যে প্রাথমিক উৎস অঞ্চল আর হচ্ছে গৌণ উৎস অঞ্চল। প্রাথমিক উৎস অঞ্চল কোনগুলো? হাওয়াই দ্বীপের কাছে প্রশান্ত মহাসাগর, সাহারা মরুভূমি, সাইবেরিয়া, আর গৌণ হচ্ছে মরুপ্রায় দক্ষিণ পশ্চিম আমেরিকা যুক্তরাষ্ট্র ইত্যাদি। তাহলে দেখো, এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়ুপুঞ্জের শ্রেণীবিভাগ, দ্য ক্লাসিফিকেশন অফ ইয়ার মাস, যেটা তোমাদের পরীক্ষাতে আসে। দেখো, কোনো একটি বিষয়ের উপর নির্ভর করে কিন্তু বায়ুপুঞ্জের আমি শ্রেণীবিভাগ করতে পারবো না, কারণ এগুলি নানা রকম উৎস অঞ্চল, সেখান থেকে সেগুলো অরিজিন হয় এবং বিভিন্ন স্থানের উপর দিয়ে, বিভিন্ন প্লেসের উপর দিয়ে সেটা অগ্রসর হয়ে নানাভাবে মডিফাই হতে থাকে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্লাসিফাই দিস। তাই বায়ুপুঞ্জের শ্রেণীবিভাজনে প্রধানত তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হয়। হোয়াট আর দ্য থ্রি থিং? নাম্বার 1, ট্রপিক্যাল, পোলার অর আর্কটিক, অক্ষাংশগত অবস্থান। নাম্বার 2, কন্টিনেন্টাল অর মেরিটাইম, যে স্থানের উপর দিয়ে অগ্রসর হচ্ছে সেটা। অ্যান্ড নাম্বার 3, আনস্টেবল অর স্টেবল, অর্থাৎ তার ভৌত চরিত্র। আই রিপিট, অক্ষাংশগত অবস্থান 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে যে স্থানের উপর দিয়ে অগ্রসর হচ্ছে ইয়ার মাসটা সেটা, এবং নাম্বার 3 হচ্ছে তার ভৌত চরিত্র, দ্য ফিজিক্যাল ক্যারেক্টার অফ দ্য ইয়ার মাস। তাহলে দেখো, তোমাদের এখানে এক নজরে দেখানো হয়েছে যে টিউবারদার ক্লাসিফিকেশন অফ ইয়ার মাস। তোমরা টিউবারদার ক্লাসিফিকেশনটা করবে, এটা হচ্ছে সর্বজন গ্রাহ্য, এটা হচ্ছে অ্যাকসেপ্টেড অল ওভার সব জায়গাতে। তো সেক্ষেত্রে দেখো যে টিউবারদার ক্লাসিফিকেশনটা যদি আমরা দেখি, সো দেখো এখানে বিভিন্ন ইংলিশ ওয়ার্ড দেওয়া হয়েছে, এটা দেখে ঘাবড়াবার কিছু নেই, ভীষণ সোজা। একটু যদি তোমরা ফলো করো তাহলে তুমি কিন্তু এটা খুব ইজিলি বুঝতে পারবে এবং খুব ইজিলি সেটা মনে রাখতে পারবে। জাস্ট গো থ্রু ইট। So remember one thing, before going to the detailed classification of Tiwarda, you have to know the meaning of symbol which is represented in the Tiwarda's classification. So what does the P means? What does the T means? What does the C mean? What does the N mean? You have to know, and you have to be very clear about this terminology. So let's talk about the meaning of the symbol. P দেখো যেখানে লেখা আছে, that means polar. T means tropical, মানে হচ্ছে ক্রান্তীয়। আর পোলার মানে তোমরা জানো মেরু, এবং যেখানে দেখবে সি লেখা আছে না, সি মিন্স কন্টিনেন্টাল, মহাদেশীয়। যেখানে ছোট হাতের এম লেখা আছে মেরিটাইম, মেরিটাইম মানে হচ্ছে সামুদ্রিক। যেখানে কে লেখা আছে, কে মানে হচ্ছে কোল্ড, মানে হচ্ছে শীতল। যেখানে ডাব্লিউ লেখা আছে তার মানে হচ্ছে ওয়ার্ম, উষ্ণ। যেখানে এস লেখা আছে, এস মানে হচ্ছে স্টেবল, স্থিতিশীল। এবং যেখানে ছোট হাতের ইউ লেখা আছে, ইউ মানে হচ্ছে আনস্টেবল বা অস্থির। তাহলে দেখো যে পি মানে হচ্ছে পোলার, তোমরা অলরেডি আগে জেনেছো। সেটাকে দুভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে সিপি কন্টিনেন্টাল পোলার এবং হচ্ছে এমপি মেরিটাইম পোলার। তারপরে দেখো যে কন্টিনেন্টাল পোলারকেও আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে এবং মেরিটাইম পোলারকেও আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা এবার এক এক করে জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব, জাস্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা প্রত্যেকটা বায়ুপুঞ্জের এবার মেইন ফিচার কী রয়েছে, তাদের সৃষ্টি কোথায় হয়, এইগুলো নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, সেটা হচ্ছে ফার্স্ট বলি যে সিপিকে, এটার কথা মানে হচ্ছে শীতকালীন মেরুদেশীয় বায়ুপুঞ্জ। এটা তোমাদের নামটা শুনলেই মনে হচ্ছে না যে কোথায় সৃষ্টি হয়।
তো এটা হ্যাঁ তোমরা নিশ্চয়ই ঠিকই ধরেছ যে এটা কে লেখা আছে মানে নিশ্চয়ই সেই অঞ্চলটা হবে ঠান্ডা, যেমন হচ্ছে সাইবেরিয়া ও কানাডার অভ্যন্তরভাগে এদের সৃষ্টি হয় এবং শীতকালে এরা প্রতিপক্ষণ্যবাদ হিসাবে দক্ষিণে অগ্রসর হলে এর সাথে সাথে শৈত্যপ্রবাহ কিন্তু শুরু হয়ে যায় এবং আকাশ পরিষ্কার এবং তুষারপাত ঘটে। তাহলে এই ছিল কন্টিনেন্টাল পোলার কোল্ড মানে শীতকালীন মেরুদেশীয় বায়ুপুঞ্জের মেইন ফিচার। আই থিঙ্ক ইউ গট ইট। এরপরে দেখো আমরা 2 নম্বরেরটা চলে যাই, সিপিডব্লিউ। সিপিডব্লিউ মানে কি, যে গ্রীষ্মকালীন মেরুদেশীয় বায়ুপুঞ্জ। তাহলে এইটার মেইন ফিচার কি সেটা আমরা দেখি। দেখো এরা আসলে কিন্তু যে মডিফাইড সিপিকে মানে পরিবর্তিত শীতকালীন সিপিকে, অর্থাৎ এরা উষ্ণ ভূপৃষ্ঠের উপরে তলদেশ থেকে ক্রমশ উত্তপ্ত ও অস্থির হয়ে উঠেছে। বায়ুমণ্ডলের অস্থিরতা যেমন হচ্ছে মেঘ কুয়াশা এর প্রভাবে কিন্তু এটা হয়ে থাকে। নেক্সট আমরা 3 নম্বর বায়ুপুঞ্জের কথা বলি, এমপিকে মানে শীতকালীন মেরু সামুদ্রিক বায়ুপুঞ্জ। অগভীর সমুদ্রে উচ্চ অক্ষাংশে সৃষ্টি হয়। উচ্চ অক্ষাংশ মানেই ঠান্ডা তোমরা জানো, এবং হচ্ছে উষ্ণ এবং হচ্ছে আর্দ্র। স্থলভাগে প্রবেশ করার সময় প্রচুর মেঘ সৃষ্টি করে এবং শৈলোৎক্ষেপ জাতীয় বৃষ্টি এই বায়ুপুঞ্জের দ্বারা হয়ে থাকে। সো লেটস গো টু দ্য নেক্সট ইয়ার মাস, দ্যাট ইজ এমপিডব্লিউ, গ্রীষ্মকালীন মেরু সামুদ্রিক বায়ুপুঞ্জ। এদের উৎস ও চরিত্র অনেকটা শীতকালীন মেরু সামুদ্রিক বায়ুপুঞ্জের মতো, তবে আর্দ্রতা ও উষ্ণতা কিছুটা বেশি থাকে এখানে। ওকে, নেক্সট আমরা দেখি নাম্বার 5, সিটিকে। এগুলি স্থিতিশীল ও শান্ত আবহাওয়াকে নির্দেশ করে। মূলত সাহারা মরুভূমিতে সৃষ্টি হয়। শুষ্ক, তাই মেঘ ও বৃষ্টি এখান থেকে হয় না। নেক্সট আমরা নাম্বার 6 এর কথা বলি। কেমন শুষ্ক ও হচ্ছে উত্তপ্ত চরিত্রের হয়ে থাকে এটা। মানে সিটিকে মানে তোমরা কি জানো তো, এটা হচ্ছে গ্রীষ্মকালীন ক্রান্তীয় মহাদেশীয় বায়ুপুঞ্জ। তাহলে এটার প্রধান ফিচার আমরা কি পেলাম, যেটা হচ্ছে শুষ্ক হয় এবং হচ্ছে উত্তপ্ত হয়, উভয় হয়ে থাকে এবং উৎস অঞ্চল থেকে বেশি দূরে কিন্তু যায় না। তবে আর্দ্রতা লাভ করলে এদের দ্বারা টর্নেডো এবং হচ্ছে বজ্র ঝড়ও কিন্তু সৃষ্টি হয়ে থাকে। মাইন্ড ইট। 7 নম্বরের কথা আমরা বলি, সেটা হচ্ছে এমটিকে, শীতকালীন ক্রান্তীয় সামুদ্রিক বায়ুপুঞ্জ। মূলত উষ্ণ সমুদ্রে এরা জন্মায়, যেখানে হচ্ছে সি সারফেস টেম্পারেচার বেশ ভালো, অনেকটা হাই, সেখানে কিন্তু এরা জন্মায় এবং হচ্ছে উষ্ণ ও আর্দ্র বলে এরা কিন্তু অস্থির প্রকৃতির হয়ে থাকে। I mean this air mass is not stable by nature. Okay. লাস্ট আমরা 8 নম্বর যে এয়ার মাসটা রয়েছে সেটার কথা বলি, এমটিডব্লিউ, গ্রীষ্মকালীন ক্রান্তীয় সামুদ্রিক বায়ুপুঞ্জ। এদের চরিত্র এবং হচ্ছে উৎপত্তিস্থল শীতকালীন বায়ুপুঞ্জের সমরূপ, তবে আর্দ্রতা হিউমিডিটি কিন্তু বেশি। ক্যারিবিয়ান সাগরে উৎপত্তি এবং হচ্ছে অস্থির প্রকৃতির হয়। তাহলে এই ছিল প্রধান প্রধান ইয়ার মাস এবং তাদের বিস্তৃত বর্ণনা বা বিবরণ। তোমরা যারা অনার্সে রয়েছো তারা, অথবা যারা মাস্টার ডিগ্রি দিচ্ছ, অথবা হচ্ছে বিএ বিএড অথবা বিএসসি বিএড করছো, তাদের জন্য আশা করি ভিডিওটা খুব হেল্পফুল হবে। নেক্সট ভিডিওতে আমরা মডিফিকেশন অফ ইয়ার মাস নিয়ে আলোচনা করব। তোমাদের আদার্স যদি কিছু ভিডিও সাজেশন থাকে, যদি তোমরা অন্য কোনো টপিকের উপর ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এই ভিডিওটা যদি তোমাদের হেল্প করে তাহলে অবশ্যই একটা লাইক দিও ইফ ইউ কমেন্ট। তো আমি বুঝতে পারবো যে এটা তোমাদের আশা করি কতটা হেল্প করতে পেরেছি, অথবা আগামীতে তোমাদের কোন কোন টপিকগুলোর প্রয়োজন সেই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, ইয়ার মাস মডিফিকেশন, ইট উইল বি কামিং সুন। অ্যান্ড অলসো ওয়ান থিং আই ক্যান নট বাট মেনশন, যারা চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড চ্যানেলের সাথে থেকো। টাটা।